হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ব্যক্তিত্ব বা পার্সোনালিটি সম্পর্কে। তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে বিএ, বিএসসি বা বিকম শাখায় অনার্স বা মেজর কোর্সে কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে পড়াশোনা করছো, তোমাদের দ্বিতীয় সেমিস্টারে একটি অপশনাল সিভ্যাক বা কমন ভ্যালু অ্যাডেড কোর্স পড়তে হবে। সেই কোর্সটির জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 6টি বিষয় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন। তোমরা যারা এই অপশনাল সিভ্যাক পেপার হিসাবে ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন এই পেপারটিকে বাছাই করেছ, তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য আজকের এই আলোচনাটি বিশেষভাবে সহায়তা করবে। আর যারা এই বিষয়টি নিয়ে পড়াশুনো করছো না, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের জীবন বিকাশের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের এই ব্যক্তিত্ব সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ব্যক্তিত্বকে জানা, বোঝা এবং ব্যক্তিত্বকে উন্নত করা আমাদের প্রতিটি মানুষের ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে এবং যাদের পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজন তারা তাদের প্রয়োজনীয় অংশগুলিকে লিখে নিয়ে পরীক্ষার জন্য তৈরি করবে। আর অন্যদের ক্ষেত্রে জীবন পথে চলার সময় এই বিষয়গুলিকে যদি আত্মস্থ করে নিয়ে পথ চলতে পারো, তাহলে অবশ্যই জীবনের পথ আরও মসৃণ হবে। ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন এই পেপারের উপরে পূর্বে আরও কয়েকটি ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করা হয়েছে। এখনও সেই ভিডিওগুলি যারা দেখে উঠতে পারোনি, তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পূর্বের ভিডিওগুলির লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখান থেকে প্রয়োজন মতো দেখে নিও। আজ আমরা এই পেপারটির প্রথম মডিউলের তৃতীয় টপিক নিয়ে আলোচনা করব। এই তৃতীয় টপিকের মধ্যে রয়েছে নো ইয়োর পার্সোনালিটি, বডি ম্যাপিং অফ ইমোশনস, মাল্টিপল ইন্টেলিজেন্স, পার্সোনালিটি টাইপস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং পার্সোনা, সিচুয়েশন স্পেসিফিক থট, ফিলিং, এক্সপ্রেশন, অ্যাকশন। অর্থাৎ তোমার ব্যক্তিত্বকে জানো, প্রক্ষোভ বা আবেগের সঙ্গে দেহের অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্ক, বহুমুখী বুদ্ধি, ব্যক্তিত্বের ধরন বা প্রকারভেদ এবং ব্যক্তিত্বের বাহ্যিক স্বরূপকে বোঝা, নির্দিষ্ট পরিস্থিতিতে চিন্তা, অনুভূতি, প্রকাশ এবং ক্রিয়া। এই যাবতীয় বিষয়গুলিকে বুঝে নেওয়ার জন্য আমরা যেমন আলোচনা করব, তেমনি আলোচনার শেষে পরীক্ষার প্রস্তুতির জন্য এই অংশটি থেকে যে যে প্রশ্নগুলি হতে পারে সেই প্রশ্ন ও তার উত্তরগুলিকে নিয়েও আলোচনা করব। সুতরাং আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনা অত্যন্ত জরুরি। আলোচনা শুরু করার পূর্বে অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। আজ আমাদের আলোচনার মূল বিষয় ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। আমরা আমাদের আলোচনাকে এভাবে শুরু করতে পারি। ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন এই অপশনাল সিভ্যাক কোর্সের প্রথম মডিউলের তৃতীয় বিষয়টি হলো তোমার ব্যক্তিত্বকে জানো, নো ইয়োর পার্সোনালিটি। ব্যক্তিত্বকে অনুধাবন করার জন্য আরও কয়েকটি বিষয়কেও জেনে নিতে হবে, যথা বডি ম্যাপিং অফ ইমোশনস, মাল্টিপল ইন্টেলিজেন্স, পার্সোনালিটি টাইপস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং পার্সোনা, সিচুয়েশন স্পেসিফিক থট, ফিলিং, এক্সপ্রেশন, অ্যাকশন। অর্থাৎ আমাদের আবেগ অনুভূতির অনুরণন আমরা আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কীভাবে অনুভব করি এবং সেই অনুভূতি কিভাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালিত করে বা সেটা কিভাবে বিভিন্ন প্রত্যঙ্গে সঞ্চারিত হয়। প্রক্ষোভ বা আবেগের সঙ্গে দেহের অঙ্গ প্রত্যঙ্গের সেই সম্পর্কের জায়গাটিকে বুঝতে হবে। বহুমুখী বুদ্ধির তত্ত্ব ও বিভিন্ন প্রকার বুদ্ধিকে শনাক্তকরণ এবং বিশ্লেষণ, ব্যক্তিত্বের বিভিন্ন প্রকারগুলি সম্পর্কে ধারণা গঠন, আমাদের পার্সোনা বা বলা যেতে পারে
ব্যক্তিত্বের বাহ্যিক রূপাবয়বের দিকটিকে বাস্তবের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা বিশ্লেষণ, কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে আমাদের চিন্তা অনুভূতি, বাইরে তার প্রকাশ এবং প্রতিক্রিয়া, এই যাবতীয় বিষয়গুলির পরিপ্রেক্ষিতে ব্যক্তিত্বকে জানতে হবে, বুঝতে হবে। ব্যক্তিত্বের সংজ্ঞা। ব্যক্তিত্বকে জানা ও বিশ্লেষণ সম্পর্কিত আলোচনা শুরুতেই আমরা দেখে নিতে পারি ব্যক্তিত্ব কাকে বলে সেই বিষয়টি। সাধারণভাবে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব হল আমাদের প্রত্যেকের যে নিজস্ব চিন্তার ধরন, অনুভব শক্তি এবং আচরণ, যা আমাদের অন্যদের থেকে পৃথকভাবে চিনিয়ে দেয়। পার্সোনালিটি শব্দটি উদ্ভূত হয়েছে লাতিন শব্দ পার্সোনা থেকে, যার অর্থ হল মুখোশ। প্রাচীন রোমে অভিনেতারা যে মুখোশ পরে অভিনয় করতেন তাকেই বলা হতো পার্সোনা। পরবর্তীকালে শব্দটির অর্থ পরিবর্তিত হয়ে হয় অভিনেতা। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শব্দটির অর্থ বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। বাস্তব জীবনে আমরা প্রতি মুহূর্তে আমাদের অন্তর্লীন স্বভাবের বাহ্যিক প্রকাশ ঘটিয়ে আমরা যে আচার আচরণ করি, কথাবার্তা বলি, ক্রিয়া প্রতিক্রিয়া করি, সেগুলি অনেকটা মুখোশেরই অনুরূপ। আর আমরা জীবনের রঙ্গমঞ্চে তো অভিনেতাদের মতোই অভিনয় করে চলেছি। তাই হয়তো পার্সোনালিটি বা ব্যক্তিত্ব শব্দের উদ্ভবের পিছনে রয়েছে ওই পার্সোনা শব্দটি। যাই হোক, ব্যক্তিত্ব সম্পর্কে আমেরিকান মনোবিজ্ঞানী গর্ডন উইলার্ড আলপোর্ট যে কার্যকরী সংজ্ঞা দিয়েছেন, এই প্রসঙ্গে আমরা তা উদ্ধৃত করে আমাদের ধারণাকে স্পষ্ট করে নিতে পারি। আলপোর্ট তাঁর পার্সোনালিটি আ সাইকোলজিক্যাল ইন্টারপ্রিটেশন গ্রন্থে পার্সোনালিটির সংজ্ঞায় লিখেছেন, পার্সোনালিটি ইজ দ্য ডাইনামিক অর্গানাইজেশন উইদিন দ্য ইন্ডিভিজুয়াল অফ দোজ সাইকোলজিক্যাল সিস্টেমস দ্যাট ডিটারমাইন হিজ ইউনিক অ্যাডজাস্টমেন্টস টু হিজ এনভায়রনমেন্ট। অর্থাৎ ব্যক্তিত্ব হল পরিবর্তনশীল জৈব মানসিক সত্তার সমন্বয়, যা অভিযোজনমূলক আচরণে তার নিজস্বতা প্রকাশে সহায়তা করে। এবারে আমরা দেখে নেব প্রক্ষোভ বা ইমোশন বা আবেগ কাকে বলে। মনের গভীরে লুকিয়ে থাকা আমাদের অনুভূতিগুলি পরিস্থিতি অনুযায়ী সাজিয়ে নিয়ে আমরা বাইরে প্রকাশ করি। তাই অন্তর্লোকের অনুভূতির সাথে ব্যক্তিত্বের প্রত্যক্ষ সংযোগ রয়েছে। সেই অনুভূতির এক জটিল ও ঘনীভূত রূপ হল প্রক্ষোভ বা ইমোশন বা আবেগ। মনোবিদ ম্যাকডুগাল মনে করেন প্রবৃত্তিমূলক ক্রিয়ার সঙ্গে যুক্ত মানসিক অবস্থা হল প্রক্ষোভ। It is regarded as a mode of experience which accompanies the working within us of instinctive impulses. আবেগ বা প্রক্ষোভের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। ভিতরের অনুভূতি অনুযায়ী অনেক সময় দেহের অঙ্গের বাহ্যিক পরিবর্তন লক্ষিত হয়, আবার অনেক সময় আভ্যন্তরীণ পরিবর্তনই প্রাক্ষবিক প্রকাশ হিসাবে ধরা পড়ে। স্বাভাবিকভাবে আমরা যেসব অঙ্গভঙ্গি করি সেগুলির আচরণের পরিবর্তন লক্ষ্য করা যায় প্রক্ষোভমূলক অবস্থায়। যেমন মুখের ভাবের পরিবর্তন। মানসিক অবস্থার পরিবর্তন বা অন্তরে অনুভূত আবেগের প্রকাশ মুখের মধ্যে ধরা পড়ে। আনন্দিত হলে মুখের ভাব একরকম হয়, ক্রোধের সময় মুখের ভাব অন্য রকম হয়। তাই মুখের ভাবের উপর ভিত্তি করে মনের ভাবের বা আবেগের বা প্রক্ষোভের সন্ধান পাওয়া যায়। আবার এই বৈশিষ্ট্যই আমাদের ব্যক্তিত্বের সঙ্গেও যুক্ত হয়ে যায়। অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন। আবেগের সময় আমাদের অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়ার পরিবর্তন হয়। যেমন খুব রাগ হলে আমরা জোরে জোরে হাত পা নড়াচড়া করি, অথবা দুঃখ পেলে চুপচাপ বসে থাকি। কণ্ঠস্বরের পরিবর্তন। আবেগের বাহ্যিক প্রকাশ হিসাবে অনেক সময় কণ্ঠস্বরের পরিবর্তন হয়ে যায়। ব্যক্তির মানসিক অবস্থার প্রতিফলন ঘটে তার কণ্ঠস্বরের মধ্যে। অতিরিক্ত ভয় পেলে তা বর্ণনার সময় কণ্ঠস্বরের পরিবর্তন হয়। আবার খুব আনন্দ হলে তার বহিঃপ্রকাশ গলার স্বরের পরিবর্তন ঘটায়। চোখের মনির পরিবর্তন। আবেগের বহিঃপ্রকাশে অন্যতম প্রধান শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায় চোখের মধ্যে। বিভিন্ন ধরনের প্রক্ষোভময় অবস্থায় চোখের মনি ছোট বড় হতে দেখা যায়, বা স্বতশ্চল পেশির টান বা মাসকুলার টেনশন কম বেশি হতে দেখা যায়। লালাক্ষরণের পরিমাপের তারতম্য।
আবেগময় অবস্থায় মুখের ভিতরে লালাক্ষরণের পরিমাণগত পার্থক্য লক্ষ্য করা যায়। অনেক সময় বিশেষ করে ভীতিকর পরিস্থিতিতে বা কোনো চরমতম প্রক্ষোভের পরিণতিতে মুখের ভিতরে লালাক্ষরণ কম হয়ে মুখ এবং গলা শুকিয়ে যায়। চ মুখ, কান, ত্বকের তাপমাত্রার পরিবর্তন। বিশেষ বিশেষ আবেগের গভীর উপলব্ধি ও প্রতিক্রিয়ায় মুখের বা কানের তাপমাত্রার পরিবর্তন ঘটতে দেখা যায়। ত্বকের তাপমাত্রারও পরিবর্তন হয়। প্রক্ষোভ বা আবেগের সঙ্গে দেহের প্রত্যক্ষ যোগ থাকার ফলে দেহের বাহ্যিক অঙ্গের যেমন নানা পরিবর্তন ঘটে, তেমনি দেহের অভ্যন্তরেও বেশ কিছু পরিবর্তন সাধিত হয়। সমবেদী বা সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক বা পরাসমবেদী স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের জন্যই দৈহিক পরিবর্তন ঘটে থাকে। যেমন 1. হৃদযন্ত্রের স্পন্দনের পরিবর্তন। আবেগের প্রভাবে হার্টবিট বা হৃদযন্ত্রের স্পন্দনের পরিবর্তন লক্ষণীয় একটি দৈহিক ক্রিয়া। স্বল্প বা মৃদু আবেগের ক্ষেত্রে পরাসমবেদী বিভাগ সক্রিয় হয়, যার জন্য হৃৎপিণ্ডের গতি মৃদু হয়। অপরদিকে তীব্র আবেগের ক্ষেত্রে সমবেদী বিভাগের সক্রিয়তার জন্য হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি হয়। 2. রক্তচাপ বৃদ্ধি। আবেগের একটি প্রত্যক্ষ প্রতিক্রিয়া হল দেহের রক্তচাপের পরিবর্তন ঘটানো। যেমন খুব বেশি রাগ হলে আমাদের রক্তচাপ বেড়ে যায়। 3. নাড়ির বেগের পরিবর্তন। আবেগের তীব্র অবস্থায় নাড়ির বেগের পরিবর্তন লক্ষ্য করা যায়। ভীষণ ভয় পেয়ে নাড়ির বেগ কমে গিয়ে গা হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে, কিংবা ভয়ে নিরাপদ আশ্রয় খোঁজার মুহূর্তে নাড়ির গতি বেড়ে যেতেও পারে। 4. ত্বকের তড়িৎ পরিবাহী ক্ষমতার তারতম্য। আমাদের ত্বকে রয়েছে তড়িৎ পরিবাহী ক্ষমতা, যাকে বলা হয় গ্যালভানিক স্কিন রিফ্লেক্স, সংক্ষেপে জিএসআর। আবেগ বা প্রক্ষোভকালীন সময়ে জিএসআর এর পরিবর্তন ঘটে। এই নীতির উপর ভিত্তি করেই মনোবিদ লুরিয়া মিথ্যা নিরূপক যন্ত্র বা লাই ডিটেক্টর আবিষ্কার করেন, যা অপরাধীদের মিথ্যা জবাব নির্ণয়ে সহায়তা করে। 5. শ্বাসকার্যের পরিবর্তন। তীব্র আবেগ বা প্রক্ষোভের ক্ষেত্রে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের ক্রিয়া, যেমন হৃৎপিণ্ডের গতিবৃদ্ধি, রক্তচাপ বৃদ্ধি, পেশিসমূহের উদ্দীপনা ইত্যাদি পরিলক্ষিত হয়, তেমনি শ্বাসকার্যেরও পরিবর্তন হয়। উপযোজনমূলক আচরণ। প্রক্ষোভের ফলে শরীরের বাহ্যিক ও আভ্যন্তরীণ এই পরিবর্তনগুলি ছাড়াও আরেক ধরনের দৈহিক প্রকাশ লক্ষ্য করা যায়, যাকে বলা হয় উপযোজনমূলক শারীরিক প্রকাশ। যেমন ভয়ঙ্কর প্রাণী দেখলে আমরা ভয়ে কাঁপতে থাকি এবং পালাবার জন্য দৌড়তে থাকি। এখানে ভয়ে কাঁপা হলো প্রক্ষোভের প্রকাশমান আচরণ এবং ছুটে পালানো হলো উপযোজনমূলক আচরণ। বহুমুখী বুদ্ধি বা মাল্টিপল ইন্টেলিজেন্স। এবারে আমরা বহুমুখী বুদ্ধি বা মাল্টিপল ইন্টেলিজেন্স সম্পর্কে আলোচনায় অগ্রসর হতে পারি। আমেরিকান মনোবিজ্ঞানী অধ্যাপক হাওয়ার্ড আর্ল গার্ডনার 1983 খ্রিস্টাব্দে তাঁর ফ্রেমস অফ মাইন্ড দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্সেস নামক বিখ্যাত গ্রন্থে বহুমুখী বুদ্ধির তত্ত্ব প্রকাশ করেন। তার মতে বুদ্ধি হল একাধিক ক্ষমতার সমষ্টি, যা একজন ব্যক্তিকে তার পরিবেশের সঙ্গে অভিযোজন করতে সাহায্য করে এবং কোনো সমস্যা সমাধানে সহায়তা করে। বুদ্ধি কোনো একটি একক ক্ষমতা নয়, এটি অনেকগুলি পৃথক পৃথক ক্ষমতার সমষ্টি, যারা একে অপরের উপর নির্ভরশীল নয়। গার্ডনার তার তত্ত্বে প্রথমে 7 প্রকার স্বাধীন বুদ্ধির কথা বলেছিলেন। পরবর্তীকালে বুদ্ধি বিষয়ে নানা গবেষণা ও বিভিন্ন তত্ত্ব পর্যবেক্ষণের মধ্য দিয়ে 1997 সালে তিনি পরিমার্জন করে 8 প্রকার বুদ্ধির কথা বলেছেন, যথা 1. শরীর চালনা সংক্রান্ত বুদ্ধি। ব্যক্তি যখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে বিভিন্ন দক্ষতা বা উদ্দেশ্যমূলক কাজ সম্পাদন করতে পারে, তখন সেটা হয় শরীর চালনা সংক্রান্ত বুদ্ধি, যেমন কোনো নৃত্যশিল্পীর অঙ্গ সঞ্চালনা। 2. ভাষাবিদ্যাগত বুদ্ধি। ভাষাবিদ্যাগত বুদ্ধি ব্যক্তিকে সক্রিয় যোগাযোগ বৃদ্ধিতে সাহায্য করে। কবিতা আবৃত্তি, ক্লাস টিচিং, কোনো বক্তৃতা ইত্যাদি নানা ক্ষেত্রে ভাষাবিদ্যাগত বুদ্ধি সাহায্য করে। শিক্ষক, আইনজ্ঞ প্রমুখের মধ্যে এই বুদ্ধি বেশি দেখা যায়। 3.
যৌক্তিক গাণিতিক বুদ্ধি। যুক্তি ও গণিতের সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনো ক্ষেত্রে এই বুদ্ধির প্রয়োজন হয়। এই বুদ্ধির উপাদানগুলি হল ডিডাকটিভ রিজনিং, ইন্ডাকটিভ রিজনিং, লজিক্যাল পাজেলস ইত্যাদি। গণিতজ্ঞ, দার্শনিক প্রমুখ ব্যক্তিদের মধ্যে এই বুদ্ধি বেশি দেখা যায়। 4. স্থান সম্পর্কিত বুদ্ধি। দূরত্ব, কোনো বস্তুর আপেক্ষিক অবস্থা, নির্দিষ্ট স্থান ইত্যাদি বোঝা বা অনুধাবনের ক্ষেত্রে যে বুদ্ধির প্রয়োজন হয় তা হল স্থান সম্পর্কিত বুদ্ধি। আমিন, নাবিক প্রভৃতি বিশেষজ্ঞ ব্যক্তিরা এই ধরনের বুদ্ধির অধিকারী হন। 5. সঙ্গীতধর্মী বুদ্ধি। সুর, তাল, লয়, স্বরের কম্পাঙ্ক, বাদ্যযন্ত্র ইত্যাদি সঙ্গীতের সঙ্গে সম্পর্কিত যে কোনো দক্ষতা অর্জনের জন্য যে বুদ্ধির প্রয়োজন তা হল সঙ্গীতধর্মী বুদ্ধি। 6. আন্তর্ব্যক্তিত্ব বুদ্ধি। ব্যক্তির নিজের ক্ষমতা সম্পর্কে অবহিত হওয়ার জন্য যে বুদ্ধির প্রয়োজন তা হল আন্তর্ব্যক্তিত্ব বুদ্ধি। নিজস্ব জ্ঞানমূলক শক্তি, অনুভূতি, অন্তর্দৃষ্টি ইত্যাদি বিষয় এই বুদ্ধির অন্তর্গত। সাধক, যোগী পুরুষ প্রমুখের ভিতরে এই ধরনের বুদ্ধি দেখা যায়। 7. আন্তঃব্যক্তিত্ব বুদ্ধি। কোনো ব্যক্তির দ্বারা অন্য ব্যক্তিদের বোঝার ক্ষমতার জন্য যে বুদ্ধির প্রয়োজন তা হল আন্তঃব্যক্তিত্ব বুদ্ধি। অপরের মন, ব্যবহার, আচার আচরণ, মানসিক অবস্থা ইত্যাদি বোঝার জন্য এই বুদ্ধির প্রয়োজন হয়। শিক্ষক, মনোচিকিৎসক, রাজনীতিবিদ প্রমুখ ব্যক্তিদের মধ্যে এই বুদ্ধি দেখা যায়। 8. প্রাকৃতিক বুদ্ধি। প্রাকৃতিক বিভিন্ন ঘটনা, উদ্ভিদ ও প্রাণীজগতের শ্রেণীবিন্যাস, বাস্তুতন্ত্র ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা করার জন্য প্রাকৃতিক জ্ঞানের প্রয়োজন। পরিবেশবিদ, জীববিজ্ঞানী প্রমুখ ব্যক্তিদের মধ্যে এই জাতীয় বুদ্ধির প্রকাশ দেখা যায়। বুদ্ধির এই প্রত্যেকটি বিষয় আমাদের ব্যক্তিত্ব বা অন্তর্লোকের বাহ্যিক প্রকাশকে বোঝার জন্য গুরুত্বপূর্ণ। ব্যক্তিত্বের স্বরূপ পর্যালোচনা করে জেনেস, ইয়ুং, সেলডন, ফ্রয়েড প্রমুখ মনোবিজ্ঞানীরা বিভিন্ন ধরনের ব্যক্তিত্বের কথা বলেছেন। যেমন মনোবিদ ইয়ুং ব্যক্তিত্বের 3টি টাইপের কথা বলেছেন। 1. বহির্মুখী বা এক্সট্রোভার্ট পার্সোনালিটি। এই ধরনের মানুষের মধ্যে প্রাণশক্তি বেশি থাকে। এরা বাইরের জগতের কর্মকোলাহলে অংশ নিতে বেশি ভালোবাসে। এই ধরনের মানুষ যে কোনো পরিবেশেই সহজে নিজেকে মানিয়ে নিতে পারে। 2. অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট পার্সোনালিটি। এদের প্রাণশক্তি অন্তর্মুখী। এরা নিজের মধ্যেই থাকতে ভালোবাসে। বাইরের জগতের প্রতি এদের আকর্ষণ থাকে না। এরা আত্মকেন্দ্রিক, উদাসীন, স্বার্থপর, আত্মসচেতন, চিন্তাশীল, আবেগপ্রবণ এবং সংবেদনশীল হয়ে থাকে। এরা নতুন পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান করতে পারে না। 3. উভয়মুখী বা অ্যাম্বিভার্ট পার্সোনালিটি। এই ধরনের মানুষেরা অন্তর্মুখী এবং বহির্মুখী এই দুই শ্রেণীর মাঝামাঝি হয়ে থাকে। এরা একদিকে যেমন আত্মসচেতন, অপরদিকে তেমনি সামাজিক। পরিস্থিতি অনুযায়ী এরা নিজেদের আচরণ পরিবর্তন করতে পারে। ব্যক্তিত্বের সামাজিক মূল্যবোধের দিক থেকে এই শ্রেণীর মানুষ আদর্শ স্থানীয়। এই ধরনের ব্যক্তিত্বের আবার 4টি শ্রেণী রয়েছে। ক. সংবেদনশীল, খ. চিন্তাশীল, গ. অনুভূতিশীল এবং ঘ. অন্তর্দৃষ্টি সম্পন্ন। আলোচনার শেষ পর্বে আমরা পার্সোনা বা ব্যক্তিত্বের বাহ্যিক প্রকাশরূপটি অর্থাৎ আমরা আমাদের অন্তরের স্বভাব ধর্ম অনুসারে আমাদের চিন্তা, চেতনা, আচার আচরণের যে রূপগুলি নিয়ে নিজেদেরকে বিশ্বজগতের সামনে মেলে ধরি, ব্যক্তিস্বরূপের সেই মুখোশ বা বাহ্যিক রূপাবয়বটিকে চিনে নেওয়ার কৌশল নিয়ে আলোচনা করব। পার্সোনাকে জেনে নেওয়া এবং তার বিকাশ বা উন্নতি সাধনের লক্ষ্যে মনোবিজ্ঞানী গবেষকগণ যে নানা তত্ত্ব বা মডেল আবিষ্কার করেছেন সেগুলির অন্যতম হল দ্য জোহারি উইন্ডো মডেল। আমরা এবারে এই জোহারি উইন্ডো মডেল সম্পর্কে আলোচনা করব। জোহারি উইন্ডো মডেল ও তার প্রয়োগ। ক্লাসরুম বা অন্য যে কোনো কর্মক্ষেত্র কিংবা সামাজিক জীবনে যেখানে গোষ্ঠীবদ্ধ রূপে আমাদের থাকতে হয় সেখানে একদিকে যেমন আত্মসচেতনতা দরকার, তেমনি অন্যদিকে ব্যক্তিগত বিকাশের দিকটিকেও উন্নত করার প্রয়োজন হয়। গ্রুপ বা গোষ্ঠীগত জীবনে অন্য সদস্যদের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি করতে বা যোগাযোগের দিকটিকে সক্রিয় করতে
সাহায্যকারী অন্যতম সুবিধাজনক একটি পদ্ধতি হল জোহারি উইন্ডো মডেল। আমেরিকান মনোবিজ্ঞানী জোসেফ লুফট এবং হ্যারি ইংহাম 1955 সালে এই মডেলটি তৈরি করেছিলেন। জোহারি নামটি তৈরি হয়েছে তাদের দুজনের নামের প্রথম অংশ যুক্ত করে। এই মডেলটিকে স্ব-সচেতনতার প্রতিক্রিয়া বা প্রকাশ মডেল বা ফিডব্যাক অর ডিসক্লোজার মডেল অফ সেলফ অ্যাওয়ারনেস হিসাবেও চিহ্নিত করা হয়। জোহারি উইন্ডো মডেল প্রয়োগ করে একদিকে যেমন ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়, তেমনি ব্যক্তিত্বের মান বৃদ্ধির ক্ষেত্রেও এই মডেলটি সহায়তা করে। আর এর মধ্য দিয়েই ব্যক্তির আত্মবিকাশ বা ব্যক্তিত্বের উন্নতি ঘটানো সম্ভব। প্রায়োগিক ক্ষেত্রে এই মডেল অনুসারে একজন মানুষকে বিশেষণের বা দোষগুণের একটি তালিকা দেওয়া হয় এবং তার মধ্য থেকে কিছু বিশেষণ বেছে নিতে বলা হয়। যে বিশেষণ বা দোষগুণের তালিকা সে বেছে নেয় সেইগুলি ওই ব্যক্তির ব্যক্তিত্বের প্রতিনিধিত্ব করে। অন্যদিকে সেই ব্যক্তিকে বিশ্লেষণ করার জন্য বা তার ব্যক্তিত্বকে বোঝার জন্য গ্রুপ বা গোষ্ঠীবদ্ধ মানুষদের একটি তালিকা দেওয়া হয়। সেই তালিকা থেকে ওই ব্যক্তির ব্যক্তিত্বের প্রতিফলন ঘটায় এমন বিশেষণগুলি বেছে নিতে বলা হয়। এবারে এই বাছাই করা বিশেষণগুলি বিশ্লেষণ করে ব্যক্তির ব্যক্তিত্বকে বোঝার চেষ্টা করা হয় ও তার উন্নতি সাধনের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ব্যক্তিত্বের স্বরূপ বিশ্লেষণের জন্য যে শব্দগুলি বাছাই করতে দেওয়া হয় সেগুলি হল এবেল, অ্যাকসেপ্টিং, অ্যাডাপ্টেবল, বোল্ড, ব্রেভ, কাম, কেয়ারিং, চেয়ারফুল, ক্লেভার, কমপ্লেক্স, কনফিডেন্ট, ডিপেন্ডেবল, ডিগনিফাইড, এনার্জেটিক, এক্সট্রোভার্টেড, ফ্রেন্ডলি, গিভিং, হ্যাপি, হেল্পফুল, আইডিয়ালিস্টিক, ইন্ডিপেন্ডেন্ট, ইঞ্জিনিয়াস, ইন্টেলিজেন্ট, ইন্ট্রোভার্টেড, কাইন্ড, knowledgeable, logical, loving, mature, modest, nervous, observant, organized, patient, powerful, proud, quiet, reflective, relaxed, religious, responsive, researching, self-assertive, self-conscious, sensible, sentimental, shy, silly, spontaneous, sympathetic, tense, trustworthy, warm, wise, witty। এই শব্দগুলির মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্বকে বুঝে নেওয়ার চেষ্টা করা হয়। জোহারি উইন্ডো মডেলে 4টি জানালা বা ভাগ থাকে। সেগুলি হল 1. মুক্ত অঞ্চল বা ওপেন এরিয়া। এই ভাগটিতে ওই ব্যক্তি যে বৈশিষ্ট্যগুলি বাছাই করেছে এবং অন্যরা তার সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলি বাছাই করেছে সেগুলির মধ্যে যেগুলি কমন বা একই, অর্থাৎ ব্যক্তিটি সম্পর্কে সে নিজে যা জানে এবং অন্যরাও যেগুলি জানে সেই বৈশিষ্ট্যগুলি রাখা হয়। স্বাভাবিকভাবে ব্যক্তি যখন নতুন কোনো গোষ্ঠীতে যায় তখন গোষ্ঠীর অন্য সদস্যদের কাছে এই মুক্ত অঞ্চল কম হয়, কারণ ব্যক্তিটি সম্পর্কে সকলে অনেক তথ্যই জানে না। কিন্তু গোষ্ঠীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বা বোঝাপড়া বৃদ্ধি করতে গেলে এই মুক্ত অঞ্চলের পরিসর বৃদ্ধি করতে হয়। এইভাবেই কোনো গোষ্ঠীগত বা সম্মিলিতভাবে সম্পন্ন করা কাজের মান উন্নত হয়, উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, ব্যক্তিত্ব স্বচ্ছ এবং উন্নত হয়। 2. অন্ধকার অঞ্চল বা অনাবিষ্কৃত ক্ষেত্র বা ব্লাইন্ড সেলফ অর ব্লাইন্ড স্পট। এই বিভাগটিতে শুধুমাত্র ব্যক্তির সঙ্গীদের নির্বাচন করা বিশেষণসমূহ রাখা হয়। এই বিষয়গুলি ব্যক্তি নিজে জানে না, কিন্তু তার সঙ্গীরা জানে। অর্থাৎ কোনো ব্যক্তি তার ব্যক্তিত্বের যে বিষয়গুলি নিজে জানে না কিন্তু অন্যরা সে বিষয়ে অবগত, এই বিশেষণগুলি সেই বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করে। 3. নিভৃত বা গোপন অঞ্চল, হিডেন এরিয়া। এই বিভাগটিতে শুধুমাত্র ব্যক্তি তার নিজের সম্পর্কে যে বিষয়গুলি জানে কিন্তু অন্যরা কেউ জানে না সেই বিষয়গুলি রাখা হয়। এই বিষয়গুলি ব্যক্তিটি সম্পর্কে অন্যদের অজানা দিকটির প্রতিনিধিত্ব করে। 4. অজ্ঞাত বা অজানা অঞ্চল, আননোন এরিয়া। যে বৈশিষ্ট্যগুলি ব্যক্তি নিজেও বাছাই করে না এবং অন্যরাও বাছাই করে না, অর্থাৎ ব্যক্তিটি সম্পর্কে সম্পূর্ণ অজানা বিশেষণগুলি এখানে থাকে। এই 4টি বিভাগকে আমরা
একটি চিত্রের মাধ্যমে নিম্নরূপভাবে দেখে নিতে পারি। ওপেন এরিয়া সম্পর্কে বলা হচ্ছে নোন টু আদার্স, অর্থাৎ অন্যেরা ব্যক্তির সেই বৈশিষ্ট্যগুলিকে জানে। আর কি বলা হচ্ছে নোন টু সেলফ, অর্থাৎ ব্যক্তি নিজেও তার এই বৈশিষ্ট্যগুলিকে জানে। আর ব্লাইন্ড স্পট সম্পর্কে বলা হচ্ছে নট নোন টু সেলফ, অর্থাৎ ব্যক্তি নিজে তার এই বৈশিষ্ট্যগুলি জানে না, কিন্তু নোন টু আদার্স, অর্থাৎ অন্যদের কাছে সেগুলি জানা। আর হিডেন এরিয়া সম্পর্কে বলা হচ্ছে নট নোন টু আদার্স, অর্থাৎ হিডেন এরিয়ার বিষয়গুলি অন্য ব্যক্তিদের কাছে অজানা, কিন্তু নোন টু সেলফ, অর্থাৎ নিজের কাছে জানা। এবং আননোন এরিয়া সম্পর্কে বলা হচ্ছে নট নোন টু সেলফ, অর্থাৎ নিজের কাছে অজানা, এবং নট নোন টু আদার্স, অর্থাৎ অন্যদের কাছেও অজানা। এই হলো জোহারি উইন্ডো মডেলের সম্পূর্ণ ধারণা। সাধারণত একটি গোষ্ঠীর সদস্য ও নেতৃত্ব অধিক উৎপাদন ক্ষমতা লাভের জন্য বা সার্বিক উন্নতির জন্য ব্যক্তিত্বের অন্ধকার, গোপন বা নিভৃত এবং অজ্ঞাত অঞ্চলগুলির পরিসর হ্রাস করে মুক্ত অঞ্চলের পরিসর বৃদ্ধি করার প্রতি যত্নবান হন। মুক্ত অঞ্চলের পরিসর বৃদ্ধি করা যেতে পারে দুটি উপায়ে, যথা প্রথমত পারস্পরিক বার্তালাপ, প্রতিক্রিয়া এবং মতামত গ্রহণ ও প্রশ্নোত্তরের সহযোগিতায় মুক্ত অঞ্চলের পরিসর বৃদ্ধি করা যায়। দ্বিতীয়ত, ব্যক্তি নিজে যদি তার মনের ভিতরে গোপন অবস্থায় থাকা ভাবনাগুলিকে অন্যদের কাছে প্রকাশ করে, তাহলে মুক্ত অঞ্চলের পরিসর বেড়ে যাবে। অর্থাৎ ফিডব্যাক এবং ডিসক্লোজার, এই দুটি উপায়ে ব্যক্তিত্বের মুক্ত অঞ্চলের পরিধি বৃদ্ধি করে ব্যক্তির জীবন বিকাশের মানকে উন্নত করা যেতে পারে। একটি উদাহরণ দিয়ে জোহারি উইন্ডো মডেলের স্বরূপটি ব্যাখ্যা করা যেতে পারে। গ্রাম থেকে এসে গোপা শহরের একটি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছে। তার সহকর্মীরা তার সম্পর্কে সামান্য কিছু জানতে পেরেছে। এই অবস্থায় প্রাথমিকভাবে অজানা এবং গোপন অঞ্চলের পরিসর বেড়ে যাবে এবং মুক্ত অঞ্চলের জায়গাটা ছোট হবে। আবার তার সম্পর্কে সহকর্মীরা সামান্য কিছু জানে, তাই ব্লাইন্ড স্পট বা অনাবিষ্কৃত অঞ্চলটিও ছোট হবে। এক্ষেত্রে মডেলের রূপটি হবে 1 নম্বর চিত্র বা ফিগার অনের মতো। এখানে দেখো ওপেন এরিয়া বা মুক্ত অঞ্চল, যেটা অন্যদের কাছে জানা, ব্যক্তির নিজের কাছেও জানা, সেই অঞ্চলটি ছোট, কারণ গোপা সম্পর্কে অন্যরা খুব সামান্য অংশ জানে। আবার দেখো ব্লাইন্ড স্পট, যেটা অন্যদের কাছে জানা, ব্যক্তির নিজের কাছে জানা নয়, এই অংশটিও ছোট, কারণ গোপা সম্পর্কে অন্যরা এখনও তেমন কিছু জানে না, সেই জন্যে এই ব্লাইন্ড স্পটটিও ছোট হয়েছে। আবার হিডেন এরিয়া বা গোপন অঞ্চলের ক্ষেত্রেও দেখো গোপার কাছে যে জিনিসটি জানা, অন্যদের কাছে সে জিনিসটি জানা নয়, সেই জায়গাটিও বেশ বড়। আর আননোন এরিয়া, যেটি গোপার কাছেও অজানা, অন্যদের কাছেও অজানা, সেই জায়গাটিও স্বাভাবিকভাবে বেশ বড় হয়েছে। গোপা বেশিরভাগ সময় তার অফিসে অবসর সময়ে ছবি এঁকে এবং কবিতা লিখে কাটাতো। এগুলি ছিল তার পছন্দের বিনোদন। তার সহকর্মীরা তাকে খুব লাজুক এবং বোকা মনে করেছিল। এই মূল্যায়নের মধ্য দিয়ে গোপা তার ব্যক্তিত্ব সম্পর্কে সচেতন হয়েছিল। গোপা তার সহকর্মীদের সাথে আরও বেশি করে কথা বলার চেষ্টা করেছিল। এর ফলে সকলের সাথে তার যোগাযোগ বৃদ্ধি পায়। শেষ পর্যন্ত গোপার ভিতরে থাকা কবি স্বভাব, তার গভীর অনুভূতিশীল সত্তা, তার চিত্রকর সত্তা, সমস্ত প্রতিভার দিকগুলি প্রকাশিত হয়। এইভাবে গোপার লুকানো এবং অজানা এলাকাগুলি ছোট হয়ে যায় এবং মুক্ত অঞ্চলের পরিসর বেড়ে যায়। তার ব্যক্তিত্বের স্বরূপটি তখন 2 নম্বর চিত্র বা ফিগার 2 এর মতো হয়। এখানে দেখো ওপেন এরিয়া বা মুক্ত অঞ্চল, যেটা গোপার কাছেও জানা, তার সহকর্মীদের কাছেও জানা, এই অঞ্চলের পরিসরটি বৃদ্ধি পেয়েছে, কারণ গোপা তার সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির মধ্য দিয়ে তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে নিজেকে যেমন পরিবর্তন করেছে, তেমনি অন্যেরাও তার অন্তর স্বভাবের দিকগুলিকে ধীরে ধীরে জানতে পেরেছে। এইভাবে তার ওপেন এরিয়া বা মুক্ত অঞ্চল বৃদ্ধি পেয়েছে এবং তার ব্লাইন্ড স্পট, যেটা গোপা নিজে জানে না, কিন্তু অন্যেরা সেগুলি দেখে দেখে আস্তে আস্তে বুঝতে পেরেছে, সেই জন্যে সেই ব্লাইন্ড স্পটের এরিয়াটাও বৃদ্ধি পেয়ে গেছে। আর গোপার হিডেন এরিয়া বা লুকানো অঞ্চলের পরিসরটিও ছোট হয়েছে, কারণ তার মনের ভাবনাগুলি প্রতি মুহূর্তে সে অন্যদের কাছে মেলে ধরেছে বা ডিসক্লোজ করেছে, সেই জন্য তার এই লুকানো অঞ্চলটিও ছোট হয়ে গেছে এবং স্বাভাবিকভাবেই তার সম্পর্কে অজানা বা আননোন জায়গাটিও
ছোট হয়ে গেছে। এভাবেই জোহারি উইন্ডো মডেলের সাহায্যে একদিকে যেমন ব্যক্তিত্বের স্বরূপ সম্পর্কে ধারণা করা যায়, তেমনি ব্যক্তি তার ব্যক্তিত্ব সম্পর্কে সচেতন হয়ে নিজের ব্যক্তিত্বকে উন্নত করতে পারে। গোষ্ঠীগত জীবনের মানকে উন্নত করার ক্ষেত্রে এবং ব্যক্তিত্বকে জানার জন্য এই জোহারি উইন্ডো মডেলটি তাই বিশেষ গুরুত্বপূর্ণ। সবশেষে আমরা ব্যক্তিত্বকে জানার প্রয়োজনীয়তার দিকগুলিকে সূত্রাকারে উপস্থাপনের মধ্য দিয়ে এই প্রসঙ্গের উপসংহার টানতে পারি। ব্যক্তিত্বকে জানার গুরুত্ব, ব্যক্তিগত বৃদ্ধি, আত্মসচেতনতা এবং আমাদের শক্তি ও দুর্বলতা বোঝার জন্য আমাদের ব্যক্তিত্ব জানা অপরিহার্য। সম্পর্ক, কেরিয়ার পছন্দ এবং সামগ্রিক সুস্থতা সহ জীবনের বিভিন্ন দিকগুলিতে ব্যক্তিত্ব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রসঙ্গে আবেগ, একাধিক বুদ্ধিমত্তা, ব্যক্তিত্বের ধরন এবং ব্যক্তিত্ব বোঝার জন্য আবেগের সঙ্গে শারীরিক অঙ্গপ্রত্যঙ্গের সম্পর্ক ও তার রূপরেখা তৈরি, এই যাবতীয় বিষয়গুলির গুরুত্বের দিকটিকে আমরা নিম্নরূপভাবে তুলে ধরতে পারি। 1. ব্যক্তিগত বৃদ্ধি এবং আত্মসচেতনতা। আমাদের ব্যক্তিত্ব বোঝা আমাদের আচরণ, বিশ্বাস এবং অনুপ্রেরণা সম্পর্কে অন্তর্দৃষ্টি পেতে সাহায্য করে। এটি আমাদের প্রবণতাগুলি শনাক্ত করে দেয়, যা আমাদের কর্ম এবং সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করে। এই আত্মসচেতনতা ব্যক্তিগত বৃদ্ধি ও বিকাশের ভিত্তি তৈরিতে সাহায্য করে এবং আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন করার ক্ষমতা তৈরি করে দেয়। 2. উন্নত যোগাযোগ এবং সম্পর্ক। আমাদের ব্যক্তিত্বের ধরন এবং মানসিক প্রবণতা সম্পর্কে জ্ঞান আমাদের অন্যদের সাথে কার্যকরভাবে যোগাযোগ করতে সক্ষম করে। এটি আমাদের বুঝতে সাহায্য করে কিভাবে আমরা বিভিন্ন ব্যক্তিত্বের মানুষের সাথে যোগাযোগ করব, যার ফলে সম্পর্ক উন্নত হবে এবং দ্বন্দ্ব কম হবে। 3. কর্মজীবন এবং শিক্ষামূলক পছন্দ। আমাদের একাধিক বুদ্ধিমত্তার দিকটিকে বুঝতে পারা, উপযুক্ত কেরিয়ার তৈরি এবং একাডেমিক পছন্দের ক্ষেত্রে আমাদের গাইড করতে পারে। আমাদের শক্তি এবং দুর্বলতাগুলিকে স্বীকৃতি দিয়ে আমরা আমাদের সাধনাগুলিকে এমনভাবে সারিবদ্ধ করতে পারি যে জায়গাগুলিতে আমরা স্বাভাবিকভাবেই প্রতিভাবান এবং উৎসাহী। 4. আবেগগত নিয়ন্ত্রণ এবং সুস্থতা। আবেগের শারীরিক ম্যাপিংয়ের সাহায্যে আমরা আবেগগুলি শনাক্ত করা এবং সেগুলির স্বরূপ সম্পর্কে অবগত হতে পারি। এই অভ্যাসটি আমাদের আবেগকে কার্যকরভাবে চিনতে এবং পরিচালনা করতে সাহায্য করে, মানসিক নিয়ন্ত্রণ এবং সামগ্রিক সুস্থতার সাথে জীবনের বিকাশ ঘটাতে সাহায্য করে। 5. একাধিক বুদ্ধিমত্তাকে কাজে লাগানো। আমাদের বিভিন্ন বুদ্ধিমত্তার দিকটি সম্পর্কে সচেতনতা আমাদের অনন্য ক্ষমতার দিকটিকে উন্মোচিত করে। 6. ব্যক্তিত্বের ধরন এবং স্ট্রেস ম্যানেজমেন্ট। আমাদের ব্যক্তিত্বের ধরন বোঝা, যেমন অন্তর্মুখিতা বা বহির্মুখী ইত্যাদি, মানসিক চাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। অন্তর্মুখী ব্যক্তিরা নিজেকে উদ্বুদ্ধ করতে একা থেকে উপকৃত হতে পারে। অন্যদিকে বহির্মুখীরা মানসিক চাপ থেকে মুক্তির জন্য সামাজিক মিথস্ক্রিয়ার সাহায্য নিতে পারে। 7. আমাদের ব্যক্তিত্ব উন্মোচন। ব্যক্তিত্ব অর্থাৎ আমরা বিশ্বের সামনে যে সামাজিক মুখোশ উপস্থাপন করি, সেই ব্যক্তিত্বকে বোঝা আমাদের নিজেকে বোঝা এবং আমাদের ভিতরের রূপের সঙ্গে বাইরের রূপের পার্থক্যকে শনাক্ত করতে সাহায্য করে। এইভাবে আমাদের অন্যদের সাথে প্রকৃত এবং অর্থপূর্ণ সংযোগ গড়ে তুলতে সক্ষম করে। সব মিলিয়ে আমাদের ব্যক্তিত্ব জানা এবং আবেগ, একাধিক বুদ্ধিমত্তা, ব্যক্তিত্বের ধরন ও ব্যক্তিত্বের শারীরিক ম্যাপিং অন্বেষণ করা, আত্মসচেতনতা বৃদ্ধি, যোগাযোগের উন্নতি, সচেতনভাবে জীবন পছন্দ করা, আবেগ চাপ নিয়ন্ত্রণ, ব্যক্তিগত বৃদ্ধি এবং সুস্থতার সাথে জীবন অতিবাহিত করার ক্ষেত্রে সহায়তা করে। এটি আমাদেরকে আরও পরিপূর্ণ জীবনযাপন করতে সাহায্য করে এবং অন্যদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষমতা তৈরি করে দেয়। এই হলো ব্যক্তিত্ব সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা। এবারে আমরা দেখে নেব এই প্রথম ইউনিটের তৃতীয় বিষয়টি থেকে পরীক্ষার জন্য কি কি প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্ন এবং তার উত্তরগুলিকে। এর আগের ভিডিওগুলি থেকে আমরা জেনেছি যে এখান থেকে 25 নম্বরের এমসিকিউ বা মাল্টিপল চয়েস প্রশ্নে লিখিত পরীক্ষা হবে এবং 25 নম্বরের প্রজেক্ট তৈরি করতে হবে। সেই লিখিত পরীক্ষার জন্য এই অধ্যায় থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে তা হলো 1.
পার্সোনালিটি শব্দটি উদ্ভূত হয়েছে লাতিন ড্যাশ শব্দ থেকে। শূন্যস্থানে হবে ক পার্সোনা, খ পার্সন, গ পার্সোনিয়া, ঘ পার্সোনাল। সঠিক উত্তর হবে ক পার্সোনা। 2 নম্বর প্রশ্ন, পার্সোনালিটি আ সাইকোলজিক্যাল ইন্টারপ্রিটেশন গ্রন্থটির লেখক ক সিগমন্ড ফ্রয়েড, খ আলপোর্ট, গ কার্ল আর রোজার, ঘ বি এফ স্কিনার। সঠিক উত্তর হবে খ আলপোর্ট। 3 নম্বর প্রশ্ন, প্রবৃত্তিমূলক ক্রিয়ার সঙ্গে যুক্ত মানসিক অবস্থা হলো প্রক্ষোভ। এই কথা বলেছেন ক ম্যাকডুগাল, খ আলপোর্ট, গ ইয়ুং, ঘ গার্ডনার। সঠিক উত্তর হবে ক ম্যাকডুগাল। 4 নম্বর প্রশ্ন, জিএসআর কথাটির পূর্ণ রূপ হল ক গ্রেভিটি স্কিন রিয়াকশন, খ গ্যালভানিক সায়েন্স রিফ্লেক্স, গ গ্রস স্কিন রিফ্লেক্স, ঘ গ্যালভানিক স্কিন রিফ্লেক্স। সঠিক উত্তর হবে ঘ গ্যালভানিক স্কিন রিফ্লেক্স। 5 নম্বর প্রশ্ন, মাল্টিপল ইন্টেলিজেন্স বা বহুমুখী বুদ্ধির তত্ত্বের কথা বলেছেন ক গার্ডনার, খ ফ্রয়েড, গ ইয়ুং, ঘ রোজার। সঠিক উত্তর হবে ক গার্ডনার। 6 নম্বর প্রশ্ন, ফ্রেমস অফ মাইন্ড দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স গ্রন্থটির লেখক ক গার্ডনার, খ আলপোর্ট, গ ফ্রয়েড, ঘ এই 3 জনের কেউই নয়। সঠিক উত্তর হবে ক গার্ডনার। 7 নম্বর প্রশ্ন, বহুমুখী বুদ্ধির তত্ত্বে কত প্রকার বুদ্ধির কথা বলা হয়েছে ক 9 প্রকার, খ 7 প্রকার, গ 8 প্রকার, ঘ 11 প্রকার। সঠিক উত্তর হবে গ 8 প্রকার। 8 নম্বর প্রশ্ন, জোহারি উইন্ডো মডেল তৈরি করেন ক জোসেফ লুফট অ্যান্ড হ্যারি ইংহাম, খ ফ্রয়েড অ্যান্ড স্কিনার, গ অ্যালবার্ট বান্ডুরা অ্যান্ড হ্যারি ইংহাম, ঘ হ্যারি ইংহাম অ্যান্ড স্কিনার। সঠিক উত্তর হবে ক জোসেফ লুফট অ্যান্ড হ্যারি ইংহাম। 9 নম্বর প্রশ্ন, জোহারি উইন্ডো মডেলকে অন্য কী নামে চিহ্নিত করা হয় ক ডিসিশন মেকিং মডেল, খ কনসেপচুয়াল মডেল, গ ডিসক্লোজার মডেল অফ সেলফ অ্যাওয়ারনেস, ঘ সেলফ অ্যাওয়ারনেস মডেল। সঠিক উত্তর হবে গ ডিসক্লোজার মডেল অফ সেলফ অ্যাওয়ারনেস। 10 নম্বর প্রশ্ন, ব্যক্তিত্বের কোন অংশের পরিসর বৃদ্ধি আমাদের সুস্থভাবে বাঁচতে সাহায্য করে ক অজানা অঞ্চল, খ মুক্ত অঞ্চল, গ অন্ধকার অঞ্চল বা অনাবিষ্কৃত ক্ষেত্র, ঘ নিভৃত বা গোপন অঞ্চল। সঠিক উত্তর হবে খ মুক্ত অঞ্চল। এই হলো ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন এই পেপারের প্রথম ইউনিটের 3য় বিষয় পার্সোনালিটি বা ব্যক্তিত্ব সম্পর্কিত পূর্ণাঙ্গ আলোচনা এবং এখান থেকে যে প্রশ্নগুলি আসতে পারে সেই প্রশ্নের ধরন ও তার উত্তর। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।